মামলা যে কেউ ফাইল করতে পারে, যে কোনো প্রেয়ার করতে পারে, এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও, এটাও বলতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। ফের ধাক্কা খেতে হলো, ধাক্কার পর ধাক্কা কিন্তু খেতেই হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার বড় রকমের ধাক্কা কিন্তু সুপ্রিম কোর্টে খেতে হলো। আর সেই ধাক্কাটা কি? সেই ধাক্কাটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা বড় মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মামলায় তিনি 5 দফা দাবি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। আর সেই 5 দফা দাবিকে নিয়েই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আদালতের বাইরে, মানে একজন সাধারণ মানুষ হিসেবে যেটা মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে কারো তো চাঁদ ধরার ইচ্ছে হতেই পারে, বাচ্চার তো একটা চাঁদ ধরার আবদার থাকতেই পারে। তো সেই যে বাচ্চা ছেলের চাঁদ ধরার আবদার, সেই আবদার কিন্তু মেনে নিল না সুপ্রিম কোর্ট। চাঁদ ধরার আবদার তো আর কারো মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে করা মামলা, সেই মামলা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দিল, একেবারে বাতিল করে দিল, বলে দিল যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। 5 দফা আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই 5 দফা আর্জির কিন্তু কোনোটাই সুপ্রিম কোর্টের গ্রহণযোগ্য বলে মনে হলো না, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটা সুপ্রিম কোর্ট শুক্রবার রীতিমতো ছুঁড়ে ফেলে দিল, বলতে গেলে ছুঁড়ে ফেলে দিল, বাতিল করে দিল, এই বলে যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই। কেন বলল সুপ্রিম কোর্ট এমন কথা যে গ্রহণযোগ্যতাই নেই? আসলে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার মামলার বেঞ্চ পাল্টানোর জন্য ছুটে গিয়েছেন, এর আগে আপনারা বন্ধুরা জানেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে বিভিন্ন মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত, সেই সব মামলা যাতে অন্য বিচারপতির কোর্টে দেওয়া যায়, এজলাসে দেওয়া যায়, সেই জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন। এবং সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আর্জি মেনে বেশ কিছু মামলাকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে সরিয়ে আরেক বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দিয়ে দিয়েছিলেন। এবং তারপরে যা ঘটেছিল সেটা তো সবারই জানা, যে বিচারপতি অমৃতা সিনহা কিভাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তি মামলা, সেই সম্পত্তি মামলায় একেবারে কড়া নির্দেশ দিয়েছিলেন, কড়া কিন্তু আদেশ দিয়েছিলেন, এবং বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোত্থেকে এলো তা খতিয়ে দেখতে হবে ইডিকে। এবং শুধুমাত্র কড়া আদেশ দেওয়াই নয়, বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো সেই যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে পর্যন্ত এই এসএসকেএম হাসপাতাল থেকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে সেই ইডির আধিকারিকদের দিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। তো তারপরেই কিন্তু দেখা গিয়েছিল যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একজন সাধারণ নাগরিক হিসেবে একটা মন্তব্য করেছিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই চ্যালেঞ্জটা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি সম্পত্তিতে কোনো কালো ব্যাপার না থেকে থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির খতিয়ান এভিডেভিট করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন, তাহলেই তো সমস্ত বিতর্ক মিটে যায়, ঝামেলা মিটে যায়। কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই চ্যালেঞ্জকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রহণ করতে পারেননি, সেই চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি দাঁড়াতে পারেননি। তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন? একটা শর্টকাট রাস্তা নিয়েছিলেন। ভেবেছিলেন যে এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে একটা টিট ফর ট্যাট দেবেন, এবং শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নয়, একই সঙ্গে যে বিচারপতির জন্য তার সম্পত্তি মামলা একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে, সেই বিচারপতি অমৃতা সিনহাকেও তিনি একটু টাইট দেবেন। আর টাইট দিতে গেলে কি করতে হবে? টাইট দিতে গেলে হাইকোর্টের উপরে যে কোর্ট রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে মামলা করতে হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলেন, এবং সেই সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আর্জি দাখিল করে, রিট পিটিশন দাখিল করে, যে মামলা ঠুকেছিলেন, তাতে তিনি দাবি করেছিলেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এই যে নানান মন্তব্য আদালতের মধ্যে কিংবা আদালতের বাইরে, তার ফলে ইডি এবং সিবিআই যাতে প্রভাবিত না হয় সেটা সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টকে দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আদেশ কিন্তু জারি করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কি আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে? আর্জি জানিয়েছিলেন যে এই যে দুই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা, এনারা যাতে আদালতের মধ্যে কিংবা আদালতের বাইরে এ ধরনের কোনো মন্তব্য না করেন, মানে যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তার পরিবারের পছন্দ হবে না,
সে ধরনের মন্তব্য যাতে না করেন, অর্থাৎ মোদ্দা কথায় এই দুই বিচারপতির মুখে যাতে লাগাম পরানো যায় সেটার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর আর্জিটা কি জানিয়েছিলেন? 3 নম্বর আর্জিটা জানিয়েছিলেন যে তার যত মামলা রয়েছে, তাকে নিয়ে যত মামলা রয়েছে চলছে, সমস্ত মামলাকে এক জায়গায় করে সেই সব মামলার যাতে বিচারের ব্যবস্থা বিশেষ বেঞ্চের মাধ্যমে হয়। একবার আবদারটা ভাবুন, বিশেষ বেঞ্চ গড়ে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলা এক জায়গায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা হয়, সেই আর্জিটাও কিন্তু এই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে করতে দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টে। তো এই সব আর্জি নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন, সুপ্রিম কোর্টের দরজায় ছুটে গিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভেবেছিলেন যে সুপ্রিম কোর্ট এই যে দুই বিচারপতি, সেই দুই বিচারপতির বিরুদ্ধে নির্ঘাত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে এমন কোনো আদেশ দেওয়া হবে, এমন কোনো নির্দেশ দেওয়া হবে যাতে এই দুই বিচারপতি তাদের মুখ বন্ধ রাখেন, তাদের করা পদক্ষেপ করা যাতে বন্ধ রাখেন। এই মামলায় কিন্তু একটা আর্জি জানানো হয়নি, একই সঙ্গে 4-5টা আর্জি জানানো হয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা আর্জি খারিজ হয়ে গেলেও যাতে অন্তত অন্য আর্জিটা সুপ্রিম কোর্ট মেনে নেয়, কিংবা সুপ্রিম কোর্ট সেই আর্জির ভিত্তিতে এমন কোনো নির্দেশ কিংবা আদেশ দেয় যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। খেয়াল করে দেখুন যে অন্তত সুপ্রিম কোর্ট যদি এই আর্জিটাই মেনে নিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে সমস্ত মামলা এক জায়গায় করে বিশেষ বেঞ্চের মাধ্যমে শুনানি হোক, তাহলেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে যেতেন। কেননা এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে যে মামলা রয়েছে কিংবা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে মামলা রয়েছে, তাদের বেঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত সেই মামলাগুলো বিশেষ বেঞ্চে চলে যেত। আর যদি মামলা চলেই যায় তাহলে এই দুই বিচারপতি এই নিয়ে মন্তব্য করতেন কি করে, কড়া পদক্ষেপ করতেন কি করে? মামলাই তো হাতে রইল না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব সূক্ষ্মভাবে সুপ্রিম কোর্টে একটি মামলায় 3-4টি আর্জি করে বসেছিলেন যে যদি এর মধ্যে থেকে একটি আর্জিও সুপ্রিম কোর্ট মেনে নিয়ে একটা কিছু রায় দিয়ে বসে, একটা আদেশ দিয়ে বসে, তাহলে কিন্তু কেল্লা ফতে। কিন্তু ওই যে কথাই আছে না যে তুমি চলো ডালে ডালে বাবু, আমি চলি পাতায় পাতায়, তো সুপ্রিম কোর্টও তো সেটা বোঝে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে এই মামলায় এতগুলো আর্জি করে কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, আর সুপ্রিম কোর্টকে দিয়ে কি করাতে চাইছেন। ফলে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এমন একটা হাতুড়ির ঘাম মেরেছে, আর্জি ফার্জি দূরের কথা, পুরো মামলাটাই কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে গেছে, খারিজ হয়ে গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এমন কাজ করেছে যে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, এইরকম একটা কিন্তু সিদ্ধান্ত কিংবা একটা অবস্থান সুপ্রিম কোর্ট এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, সেই মামলায় এদিন নিয়েছে। এবং এই মামলা খারিজ করতে গিয়ে সুপ্রিম কোর্ট যে মন্তব্যটা করেছে সেটাও কিন্তু খেয়াল রাখার বিষয় বন্ধুরা। সুপ্রিম কোর্ট যেটা মন্তব্য করেছে যে এর আগে তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে বেশ কিছু মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দেওয়া হয়েছিল। তো সেই সময় যখন ওই ব্যাপারটা হয়ে গেছে, তাহলে এই যে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি কিংবা মামলা, তার গ্রহণযোগ্যতা থাকে কি করে? এই প্রশ্নটাতেই কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্যাচে ফেলে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর কিন্তু মুখ বন্ধ করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্টের এই যে এদিনের অবস্থান, সেটা কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যেই বেশ বোঝা গিয়েছিল। বিচারপতি কিন্তু সেই সময় চ্যালেঞ্জ করে বলেছিলেন যে দেখাই যাক না, সুপ্রিম কোর্টে তো যে কেউ যেতে পারে, যাক সুপ্রিম কোর্ট কি বলছে দেখাই যাক, তারপরে এই ব্যাপারে যা বলার তিনি বলবেন। সেদিনই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছিল যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হোক কিংবা বিচারপতি অমৃতা সিনহা, এই যে মামলা সম্পর্কে নানা মন্তব্য কিংবা নানা কড়া নির্দেশ দিচ্ছেন, সেগুলো যে বেআইনি নয়, তারা যে আইনের বাইরে গিয়ে কিছু করছেন না, নিজেদের লক্ষণ রেখা পেরোচ্ছেন না, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল। এবং এদিন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সেটা একেবারে সিলমোহর পেয়ে গেল। অথচ খেয়াল করে দেখুন যে এই দুই বিচারপতিকে নিয়ে আরও কয়েকজন বিচারপতি কলকাতা হাইকোর্টের রয়েছেন, তো এদের নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তেমন মুখ না খুললেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বারবার যেটা দাবি করেছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরা নাকি লক্ষণ রেখা পেরিয়ে যাচ্ছেন, তাদের যে অধিকার, তাদের যে চেয়ারের মর্যাদা, সেসব নাকি ভুলে যাচ্ছেন। আজকে তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আজকে যখন সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল, ফিরিয়ে দিল, কুণাল ঘোষ কি বলবেন?
কুণাল ঘোষ কি এবার সুপ্রিম কোর্টকেও আইন শেখাতে যাবেন, কিংবা এই যে বিচারপতির চেয়ারের মর্যাদা সেটা কি সুপ্রিম কোর্টকে কুণাল ঘোষ বোঝাতে যাবেন? প্রশ্নটা কিন্তু অনেকের মনেই উঠছে এবং অনেকেই কিন্তু বলছেন যে নির্ঘাত কুণাল ঘোষ আবারও এই নিয়ে সাংবাদিক বৈঠকে বসবেন, হয়তো এই নিয়ে অন্য একটা কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু দিনের শেষে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিচারপতিদের যে মুখ বন্ধ করা কিংবা কড়া আদেশ নির্দেশ দেওয়ার উপরে চাপ তৈরি করা, সেটা যে এই দেশের বিচার ব্যবস্থায় হবে না সেটা কিন্তু এদিন সুপ্রিম কোর্ট বেশ বুঝিয়ে দিল। সেই সঙ্গে এটাও বেশ বোঝা গেল যে এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস কি, কোথা থেকে এত টাকা এলো, এই যে প্রশ্নগুলো তুলছেন, এই প্রশ্নের মধ্যে যে কোনো অস্বাভাবিকতা নেই, এই প্রশ্নের মধ্যে যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, সেটাও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল কিংবা সুপ্রিম কোর্ট কিন্তু বুঝিয়ে দিল। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আরেকটা রাস্তা খোলা আছে যে তিনি আরেকবার সুপ্রিম কোর্টে ফের নতুন করে আরেকবার মামলাটা করতে পারেন, আরেকবার আর্জি জানাতে পারেন। তিনি চাইলে 2-3 বার 4 বার আর্জি জানাতেই পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট যা বলে দিল তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে দুই বিচারপতি ঠিক রাস্তাতেই চলেছেন, বিচার ব্যবস্থার মধ্যে থেকেই তারা কাজ করছেন, নিজেদের যে চেয়ারের মর্যাদা সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেই কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা কিন্তু তুলছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।